গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 17 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ড পুনর্বিবেচনা। ফরমান মন্ত্রী কৌশিকের। রাজ্যে রেশন কার্ডের পুনর্বিবেচনার কাজ আগামী 31 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে যারা দীর্ঘদিন বিনামূল্যে চাল তুলেননি তাদের কার্ড খতিয়ে দেখে প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারকে রেশন কার্ডের আওতায় আনার নির্দেশ দিলেন খাদ্য সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। গুয়াহাটির জিএমসি প্রেক্ষাগৃহে খাদ্য সরবরাহ ও উপভোক্তা বিষয়ক দফতরের রাজ্য স্তরের পর্যালোচনা ও মত বিনিময় সভায় মন্ত্রী বলেন, আধার ভিত্তিক যাচাই এবং কেওয়াইসি সম্পূর্ণ করে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করাই এখন প্রধান লক্ষ্য। 6 মাস বা তারও বেশি সময় ধরে যারা বিনামূল্যে চাল গ্রহণ করেননি তাদের রেশন কার্ড পুনর্বিবেচনা করে প্রকৃত প্রয়োজন রয়েছে কিনা তা যাচাই করতে হবে। তিনি জানান, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের রেশন কার্ড প্রদানের ক্ষেত্রেও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সব স্তরের আধিকারিকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। মন্ত্রী দাবি করেন, উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মী এবং ন্যায্য মূল্যের দোকানদারদের সম্মিলিত প্রচেষ্টাতেই আসাম দেশে প্রথম স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চালু করতে সক্ষম হয়েছে। এর ফলে সাধারণ মানুষের আস্থা এই ব্যবস্থার প্রতি আরও বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ধান সংগ্রহ কেন্দ্রগুলির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রতিটি সংগ্রহ কেন্দ্রের জন্য স্থানীয় বিধায়ককে সভাপতি করে সরকারি নির্দেশিকা অনুযায়ী কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী কৌশিক রায়। তার বক্তব্য, ন্যূনতম সহায়ক মূল্যের পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত সহায়তার সুবিধা যাতে কেবল প্রকৃত কৃষকরাই পান তা নিশ্চিত করতে হবে। ন্যায্য মূল্যের দোকানদারদের প্রতি মাসের 20 তারিখের মধ্যে কমিশন প্রদান, নিষ্ক্রিয় দোকানগুলির পুনর্মূল্যায়ন এবং আগামী আগস্ট মাস থেকে ডাল ও চিনি বিতরণ পুনরায় শুরুর প্রস্তুতিতে কোনো গাফিলতি না রাখার নির্দেশও দেন তিনি। সভায় খাদ্য ও সামরিক সরবরাহ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিগন্ত দাস রাজ্যের ধান সংগ্রহের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। খাদ্য ও গণবন্টন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন বিভাগের কমিশনার হেমন্ত ভূঁইয়া। স্বাগত ভাষণ দেন বিভাগের সচিব অনুসূয়া দত্ত বড়ুয়া। পরবর্তী খবর, পূর্ব নির্ধারিত পরিকাঠামো প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে জোর। কাছাড়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। কাছাড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা কমিশনারের কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় এবং জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে জেলার চলমান সড়ক ও অবকাঠামো প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়ক, শিলচর ফ্লাইওভার, আইএসপিটি সংযোগকারী সড়ক এবং বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের উপর। পাশাপাশি জেলার আরও একাধিক গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখা হয়। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা, এনএইচআইডিসির এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাণ কিষাণ জাম্বুলকর, এনএইচআইডিসিএল পূর্ত বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। সাধারণ মানুষের যাতায়াত ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে জেলার পরিকাঠামো উন্নয়নে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলির সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের সিদ্ধান্ত, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং দ্রুত কাজ শেষ করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। পরবর্তী খবর, পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট 120, মৃত 1। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রশাসনের। রথযাত্রার শ্রীক্ষেত্র পুরীতে চেনা ভিড় এবারও একটিবার প্রভুকে স্বচক্ষে দর্শন করার জন্য দেশ বিদেশের লাখো লাখো ভক্ত ভিড় জমিয়েছেন পুরীতে। সেই বিপুল ভিড় টেলে নীলমাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান কমপক্ষে 120 জন পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে অসুস্থদের দ্রুত উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। গরমের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের রশিতে টান দেওয়ার উদ্দেশ্যে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই বড় বিপত্তি ঘটে। ভক্তদের ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়ে যান তারা। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উড়িষ্যার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থী হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল সহ একাধিক মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে আগাম সতর্ক ছিল উড়িষ্যা প্রশাসন। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ কর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে দমকল এবং চিকিৎসক টিমও। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য বিশেষ উদ্ধারপথ আগে থেকে তৈরি রাখা হয়েছিল। পরবর্তী খবর, জনস্বার্থে প্রয়োজনে উপাসনাস্থল অধিগ্রহণ করা যায়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। রাস্তা নির্মাণ, পরিকাঠামো উন্নয়ন বা অন্য কোনো বৈধ সরকারি প্রকল্প বাস্তবায়নের স্বার্থে প্রয়োজন হলে উপাসনাস্থল অধিগ্রহণ করা যেতে পারে। এ ধরনের পদক্ষেপে 1991 সালের উপাসনাস্থল আইন কোনো আইনি বাধা সৃষ্টি করে না বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি অরুণ কুমারের ডিভিশন বেঞ্চ বারাণসীর ডালমন্ডি এলাকায় রাস্তার সম্প্রসারণ ও সৌন্দর্যায়ন প্রকল্প সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই মন্তব্য করে। সংশ্লিষ্ট প্রকল্পটি উত্তরপ্রদেশ সরকারের কাশী বিশ্বনাথ ধাম করিডোর উন্নয়ন পরিকল্পনার অংশ। মামলাটি করেছিলেন ডালমন্ডি এলাকার 6 জন দোকানদার ও ভাড়াটিয়া। তাদের অভিযোগ, রাস্তার সম্প্রসারণের জন্য তাদের উচ্ছেদ করা হচ্ছে। পাশাপাশি এলাকার 6টি প্রাচীন মসজিদও অধিগ্রহণ করে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীদের দাবি ছিল ওই মসজিদগুলি 1947 সালের 15 আগস্টের আগেই নির্মিত, তাই সেগুলি 1991 সালের উপাসনাস্থল আইনের সুরক্ষার আওতায় পড়ে এবং সেগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা আইনসঙ্গত নয়। আবেদনকারীরা আরও দাবি করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বহু মানুষের জীবিকা, বাসস্থান এবং উপাসনার অধিকার ক্ষুণ্ণ হবে। পাশাপাশি প্রশাসনের পদক্ষেপ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করেই নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। তবে আদালত আবেদনকারীদের এই যুক্তি গ্রহণ করেনি। হাইকোর্ট জানায়, 1991 সালের উপাসনাস্থল আইনের মূল উদ্দেশ্য একটি ধর্মীয় স্থানের ধর্মীয় পরিচয় পরিবর্তন রোধ করা। কিন্তু জনস্বার্থে এবং আইন মেনে সরকার যদি কোনো জমি বা ধর্মীয় স্থাপনা অধিগ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে এই আইন কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আদালতের পর্যবেক্ষণ, রাস্তা, সেতু, গণপরিকাঠামো বা অন্যান্য সরকারি উন্নয়ন প্রকল্পের প্রয়োজন হলে ধর্মীয় সম্পত্তিও অধিগ্রহণ করা যেতে পারে। উল্লেখ্য, 1991 সালের উপাসনাস্থল আইন সংশোধন বা বাতিলের দাবিতে একাধিক মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। কয়েক বছর আগে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিবি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চে এই সংক্রান্ত শুনানি হয়েছিল। সেই সময় সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, দেশ জুড়ে মন্দির, মসজিদ বা অন্যান্য উপাসনাস্থল সংক্রান্ত যেসব মামলা এবং সমীক্ষা চলছিল, সেগুলির উপর আপাতত স্থগিতাদেশ বহাল থাকবে। পরবর্তী খবর, নির্বাচন শেষ, 20 সাল বাদ কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। রাজনৈতিক পালাবদলের পর মুক্ত বাংলায় পা রাখছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। 20 বছর পর আগামী 1 আগস্ট কলকাতার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানে তসলিমার কবিতা পাঠ করারও কথা রয়েছে। দুটি সংগঠন মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুভেন্দু তাতে রাজি হয়েছেন বলে দাবি উদ্যোক্তাদের। 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে নির্বাসিত লেখিকাকে কলকাতা থেকে বিতাড়িত হতে হয়েছিল। সেই লজ্জা কাটিয়ে আবারও তিলোত্তমার পথে পা রাখবেন তসলিমা নাসরিন। অনুষ্ঠানের উদ্যোক্তাদের পোস্টে সাহিত্যিককে মৌলবাদী বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক বলে উল্লেখ করা হয়েছে। উদ্যোক্তা সেকুলার মিশন HRBFF
তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে 2 দশক পর আবারও প্রিয় শহর কলকাতায় তসলিমার আগমন ঘটবে। প্রসঙ্গত 2007 সালে তসলিমা দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। কট্টরপন্থার বিরুদ্ধে তার আগুনজোড়া কলমের খোঁচায় সংখ্যালঘু এলাকাগুলিতে তীব্র অশান্ত পরিবেশ হয়ে ওঠে। এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি যে তাতে সামলাতে সেনা নামাতে হয়েছিল। সে সময় রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বাম মনস্ক সাহিত্যিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তসলিমা নাসরিনের বইটিতে নিষেধাজ্ঞা জারি করেন। কলকাতা ছাড়তে বলা হয়ে তাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে এই অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। শাসন ক্ষমতায় পালাবদলের পর ফের রাজ্যে আসছেন তসলিমা নাসরিন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় বলেন, তসলিমার এই রাজ্যে আসার ক্ষেত্রে তো কোনো আইনি বাধা নেই। আদতে বিগত 2টো সরকার মৌলবাদের কাছে নতজানু হয়েছিল। এখন নতুন একটি সরকার এসেছে। নতুন আবহে আমরা যারা দীর্ঘদিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি তারা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনব। তিনি বলেন, তসলিমার বিভিন্ন কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান হবে। তসলিমা নাসরিন তার নিজের কবিতা এবং কবিতার পর তৈরি গান নিয়ে ঘণ্টাখানেকের অনুষ্ঠান হওয়ার কথা। তবে তসলিমার নিরাপত্তা একটি বড় বিষয়। সরকারের তরফে তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। মোহিত আরও বলেন, অনুষ্ঠানটি মূলত মুক্তিচিন্তার। মুখ্যমন্ত্রী থাকবেন, তবে এটা কোনো সরকারি বা রাজনৈতিক অনুষ্ঠান নয়। মুখ্যমন্ত্রী থাকায় তসলিমা নাসরিনের নিরাপত্তাও নিশ্চিত। তিনি তো জানতেন যে কলকাতায় সকলে খুব ভালোভাবে থাকে, সাহিত্যের সমাদর হয়, কিন্তু 6-7 বছর পর বুঝতে পারেন এখানকার পরিবেশ তেমন নয়। ইসলামিক মৌলবাদীদের কাছে মাথা নত করেছিলেন বুদ্ধিজীবীরা, তার সর্বাগ্রে ছিলেন বামপন্থীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।